যেদিন যেমনটা শুরু হয় আমার ব্লগও সেদিন তেমনভাবেই শুরু হয়। আজকে এই ব্লগ শুরু করি বরং দুধ চা দিয়ে। হ্যাঁ, এটা আমার হাজব্যান্ডের জন্য, তবে শুধু তার জন্য নয়, সাথে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ এই মিনিট 10-15-র মধ্যে আরও বেশ কিছু মানুষজন আসবেন তাদের সবার জন্য। ফুটন্ত চা তো 10-15 মিনিটের মধ্যে জুড়িয়ে যাবে এমন সম্ভাবনা নেই। তবে এই যে এক হাতে ক্যামেরা এবং এক হাতে ছাঁকনি ধরে কাজ করতে গিয়ে খানিকটা বেশি পড়ে গেল কাপেতে। এতটা ভদ্রলোকে দিয়ে দিলে খেয়ে নেবেন, কিন্তু দেব না, থাক। সকালবেলায় প্রথম কাপের চা কিন্তু এটা নয়, প্রথমে লাল চা খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেই যখন চাটা দিতে গেলাম অর্থাৎ লাল চাটি, তখনই তার দাবি আমাকে প্লিজ একটু দুধ চা করে দাও। যারা আসবেন তারা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছেন। আসবেন সর্বসাকুল্যে 4 জন। 4 জনের জন্য এই দুধ চাটি করা রইল, তারা দুধ চাই খাবেন। মানুষজন আসছেন আমাদের বাড়িতে বোধিসত্ত্ববাবুর কাছে বিভিন্ন রকম সমাধান চেয়ে, মূলত আর্থিক সমাধান চেয়ে। তো পরম সৌভাগ্য আমাদের যে মানুষজন আমাদের বাড়িতে আসছেন। আর এমনিতেই আমরা মানুষজন ভালোবাসি, আর এমনি তো ভীষণ ভালোবাসেন। আমি জানেন তো খুব একটা গরম চা খেতে পারি না, কিন্তু বোধিসত্ত্ববাবু আবার এই ব্যাপারে বেশ সিদ্ধহস্ত হয়ে উঠেছেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি পারতেন না। তো যাই হোক, সকালে যে লাল চা করেছিলাম সেই চায়ের কিছুটা অংশ এখানে পড়ে রয়েছে, সেটা মুছে নিয়ে তারপর একটু জলখাবারের বন্দোবস্ত দ্রুত করে ফেলতে হবে। কারণ ওনারা চলে এলে বোধিসত্ত্ববাবুরও তো কথা বলতে গেলে কোনো ঠিক থাকে না যে কতক্ষণ কথা বলা যায়, বা সেগুলো কিছু হতে পারে হয়তো বা কাজটি মিটে গেল 15 মিনিটে, তারপর 1.5 ঘন্টা উনি শুধু গল্পই করলেন। আড্ডা মাছ মানুষতে যেরকম হয়ে থাকে। আমরা ব্যাপারটাকে খুব পজিটিভ অর্থে দেখি যে মানুষজন আসা, কারণ এখন বাঙালি বিনিয়োগ শিখতে চাইছে, এই ব্যাপারটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক। সেই জন্যই তো এরা সব আসছেন। যাই হোক, আপাতত এই যে লাচ্ছা পাড়াটা, সেটা সে কিন্তু কিনে নিয়ে এসেছে ওই কালিম্পং থেকে ফেরার সময়। এটা তাদের মেস লাইফে তারা খুব এনজয় করে ব্যাপারটা, কিন্তু আমি এইগুলোকে বাড়িতে খুব একটা ঢুকতে দিই না, জানেন তো। আমি তো কতদিন বাজার করতে গিয়ে এগুলো কত দেখি প্যাকেট করা জিনিস। আমি আজকের আটা মেখে রেখে কাল রান্না করে পরশু দিন সেটা আর ব্যবহার করি না। আর এই প্রেজারভেটিভ দেওয়া ময়দার জিনিস, এগুলো কতদিন ধরে পড়ে থাকে। এগুলো এই মেস লাইফে ঠিক আছে, কিন্তু বাড়িতে এগুলো খুব একটা গ্রহণযোগ্য নয়। কিন্তু উনি বলছেন যে উনি কিনে এনেছেন জন্য একটু করে দিতে। একটা প্যাকেটে 5টা করে থাকে, 3টে তিনি খেলেন, 2টো টুপুরকে দিতে বললেন। আমার তো এইগুলো চলবে না বলুন। যাই হোক, এই সব করতে করতেই উত্তম চলে এলো। উত্তমের সাথে একটু সবজিটা ওকে ঝড়ের গতিতে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে উত্তম আমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, তুমি মাপতে থাকো বলে আবার বাকি কয়েকটা পরোটা, যেটা একটা পরোটাই ভেজে ভদ্রলোককে দিয়ে দিলাম। তারপর বাকিগুলো নিলাম এবং নিচ থেকেও নিয়ে এলাম। কিন্তু মনটা একটু খারাপ হয়ে রয়েছে সকাল থেকে। টুপুরের শরীরটা একদম ভালো নেই। আমাদের আজকে মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতেই হবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি, শারীরিকভাবে মানসিকভাবে। টুকুরটা একটু অসুস্থ, আজকে তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তো সেই আর কি, ঠিক আছে, এমনিতে ঠিকই আছি, তো লেগেই আছে। তো আজকে আমাদের শনিবার দিন, নিরামিষিতে কী কী রান্না হচ্ছে মিনামাসিকে বলতে গেলে মিনামাসি থতমতো খায় যায়, তাই জন্য আমি বরং বলে দিই। আজকে আমাদের হচ্ছে পনির। কয়েকদিন আগে যে পনিরের রেসিপিটা আপনাদের দেখিয়েছিলাম সেটাই, একটু টমেটোটা বেশি দিয়ে। মাসিকে চিনি দিয়েছো তো? টমেটোটাও টক, আর পনিরটাও যেহেতু টক সেহেতু এটা লাগবে। আর এটা হয়েছে বাঁধাকপি। এই জায়গাটা একটু নোংরা হয়ে রয়েছে কারণ এইমাত্র রান্নাবান্না হয়েছে। এটা হচ্ছে ঢেঁকি শাক আজকে আমি নিয়েছি, আর নিচে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ভাত। আর এখন মিনামাসি আমার জন্য কি করবে? রুটি। যাক, এটা বলতে থতমতো খাওনি তো। আজকের আমার ভাত খাওয়া নেই, আমি ভাত খাবো না, আজকে ঠিক করেছি। আজকে আমি দুপুরবেলায় খাবো রুটি। 2টো রুটি মিনামাসি আমার জন্য করে রেখে যাচ্ছে। অন্য কোনো উদ্দেশ্য না, জাস্ট আমার ভাত খেতে ইচ্ছা করছে না, কারণ বাঁধাকপির তরকারি হয়েছে, তো বাঁধাকপি হয়েছে। বাঁধাকপিটা খেতে আমার খুব ভালো লাগে রুটি দিয়ে, সেই জন্যই আমি মিনামাসিকে বললাম আমার জন্য 2টো রুটি করে রেখে যাও। আর এখন এই যে যেটা, এটা হচ্ছে আদা, দারুচিনি আর লেবু, এটা চিপে রাখা রয়েছে। তো এটা বেশ কিছুক্ষণ একটু ভিজতে দিতে হয় আর কি। তো সকালবেলা 1 দফা খেয়েছি, আর 1 দফা এটা নিলাম হচ্ছে এখন খেতে। তো আমার প্রচণ্ড না আজকে দুধ চা খাওয়ার একটা ক্রেভিং তৈরি হয়েছে এতদিন পর, হঠাৎ কেন জানি না। তো সেটাকে আমি দমন করলাম, এটা বলেই যে ওটা খুব অপকারী আমার জন্য, আর এটা খুব উপকারী। এটার মধ্যে লেবু আছে, আমি যদি ওইটা খাই তাহলে এইটা আমি খেতে পারবো না। অপকারী জিনিস পেটে দেবো না উপকারী দেবো, চয়েসটা আমার। তখন নিজেকে এই ব্যাপারটা যখন আমি নিজেই বললাম যে চয়েসটা জিনুক তোমার নিজে,
তখন সে ভেতরে ঝিনুকি বলে উঠলো যে না, অপকারী জিনিস আর নয় এটাই। কিন্তু আমাদের বাড়িতে দুধ চা ছাড়া পতিদেবতার চলে না, কিন্তু তার পেটে সহ্য হয়, আমার পেটে হয় না। আর আমার এমন অনেক কিছুই আছে যে জন্য আমার দুধ চা খাওয়া একেবারেই যাবে না। তার সেরকম কোনো অসুবিধা নেই, সুতরাং সে খাচ্ছে। তো আমার যখন আছে তখন সেটাতে অযথা লোক করে নিজের পাপ বাড়ানো ছাড়া তার কিছু না। তখন এটা খেয়ে নিয়ে তারপর দেখি কি করা যায়। স্নানই করে নিতে পারি, আর এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এটাও করে নিতে হবে আজকে। দেখি, এটা এমন কিছু ধুলো পড়ে নেই, কিন্তু তাও স্নানের আগে করে নেওয়াই ভালো। দেখি কি করা যায়। গাছ পাকা গাছেই ছিল আতা। টুকুরের এতটা হয়েছে, শরীরটা খারাপ হয়েছে যে ওকে দেওয়া যাচ্ছে না। আমার দারুণ লাগে আতা খেতে। মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আমার স্নান করতে অনেকটাই দেরি হলো। কাজ করলাম আজকাল টুকিটাকি, ভিডিওটা এডিট করলাম, পাবলিক করলাম, সব তো হলো। সে আজ অনেকক্ষণই হয়ে গেছে, তারপরেও আরও টুকিটাকি অনেক কাজ। বাগানেরও একটু কাজ ছিল, কারণ খোলদার পরের দিনে সামান্য কিছু পরিচর্যা থাকে। খোলদার পরে যেটা অবশ্যম্ভাবী সেটা হচ্ছে হয় কম আর বেশি, কিন্তু গাছের গোড়াতে কীর্ণ হবে, পোকা হবে। এইবারেতে প্রত্যেকটা টবে টবেই সেটা দেখতে পাচ্ছি। কাজেই সব কিছু করতে গিয়ে একটু কীরকম মানে সময়টা একটু বেশি লাগছিলো আর কি। মাটির পোকা সেগুলো কোনো ক্ষতি করে না, কিন্তু ওইরকম মানে ওই সরীসৃপ টাইপের তো খুব মানে গাটা ঘিনঘিন করে আর কি। তো সব থেকে বেশি খারাপ অবস্থা হচ্ছে ওই যে ওই কোনার হার্ডিনজিয়াতে। হ্যাঁ, মানে ওটার কিছু করাই গেল না, মানে ঠিক করছে। খোল দিলে এটা হয়, কিন্তু এত বেশি হয়েছে যে এখনই ওখানে ক্যামেরা নিয়ে গেলে দেখতে পাবেন, কিন্তু ওটা দেখানোটা খুব একটা কাজের কথা নয়। তো যাই হোক, সে করতে গিয়ে আমার চানেরও একটু দেরি হলো। তো ঠিক আছে, আর কি করার। আজকে রত্না কাকিমার স্মরণ সভাও রয়েছে, সেটাও অ্যাটেন্ড করতে হবে। তো দেখি কি করি। আপাতত মেয়ের ডাক্তারটা তো দেখাই, তারপরে ফিরতে পথে আমার যদি একটু দেরি হয় তো করার কিছু নেই। আসলে ডাক্তারদের ওপরে তো কিছু করার নেই, এটাই আসল প্রাথমিক কাজ, এটাই যে মেয়েটাকে আগে ডাক্তার দেখাতে হবে। এর ব্যাপারে আমরা একটু প্রফেশনাল হেল্পই চাইছি বটে। তো ঠিক আছে, আপাতত মেডিসিনের ডাক্তার দেখাচ্ছি, ডক্টর অতনু রায়, মেডিমল। শুরুতে কথা ছিল সেই সময়টায় বোধিসত্ত্ববাবু আমার সাথে যাবেন, কারণ টুপুরকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, যদি কোনো টেস্ট করতে দেওয়া হয় তাহলে তৎক্ষণাৎ সেগুলো সেখান থেকে করে আনা যাবে। তবে সেটা সম্ভাবনার ব্যাপার আর কি, যদি হতো। তাছাড়াও আমার একটু দরকারও ছিল ওনার সাথে একটু মার্কেটে যাওয়ার ব্যাপারে। তো কিন্তু ওই যে আবার কিছু মানুষজন এলেন এবং খবর না দিয়ে এলেন। তো আজকে যেহেতু অনেকেই জানেন যে তিনি কলেজে যাননি, সেহেতু চলে এসেছেন। তো সেটা অসুবিধে নেই, এই সামান্য ব্যাপারটা আমি ম্যানেজ করতে পারবো না এমনটা নয়। তো সেই জন্য বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন একটা খুঁজছি কিছু একটা টোটো রিক্সা যা হোক একটা কিছু। তো এই সময়টাতে যেহেতু ওদের লাঞ্চ টাইম, মানে ওই রিক্সাওয়ালা বা টোটোওয়ালা ভাইদের, তো আমাদের বাড়ির এই জায়গাটাতেই মুখার্জি দাদের বাড়ির সামনে, কোনো সময় আমাদের বাড়ির সামনেও এরা সব দুপুরবেলায় খেয়ে এসে একটু বিশ্রাম নেয়। তো সেই রকম কিছু মানুষ ছিলেন রিক্সা নিয়ে। তো তাদের একজনের রিক্সাতেই চড়ে চলে গেলাম হচ্ছে ভুটিয়া মার্কেটে। আজকে বিধান মার্কেটের কাজটা খুবই সামান্য ছিল। আমার একটা ক্যানভাস কিনতে হবে, মানে ওই ছবি আঁকে না যে ক্যানভাসগুলো, ওটার মতো আর কি, একটা নয় দুটো। তো সেইটার জন্য বোধিসত্ত্ববাবুর পরিচিত একটি দোকান রয়েছে, সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু যেহেতু কাকিমার স্মরণসভাটি রয়েছে, সেহেতু ওইখানে যদি আমি খুঁজে যেতে যাই তাহলে আমার একটু সময় লেগে যাবে। বোধিসত্ত্ববাবু থাকলে তিনি যেহেতু চেনেন দোকানটি, ছোট্ট দোকান, তো সেহেতু ওনার সাথে চলে যেতে পারতাম। তো ঠিক আছে, তিনি যখন আসেননি তখন একবারে সোজাই আমি এখান থেকে বাড়ি চলে যাব। তো ভুটিয়া মার্কেটে চলে এলাম। সারা বছরের জন্য এটার নাম ভুটিয়া মার্কেট, কিন্তু ভুটিয়া মার্কেট বসে তো কেবলমাত্র শীতের সময়। তো ওখানে ঢুকলাম এবং বেরোলাম। আমি কারোর রেফারেন্স নিয়ে আসিনি, আমি জাস্ট ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করেছি এবং চলে এসেছি। তো দেখলাম খুব একটা ভিড় ছিল না এই সময়টাতে, এবং ডাক্তারবাবু বললেন যে তেমন সিরিয়াস কিছু নয়। অ্যাজিথ্রোমাইসিন দিলেন এবং আরও দুটো ওষুধ দিলেন। অ্যাজিথ্রোমাইসিন যদি গলায় যন্ত্রণা করে প্রচণ্ড, তাহলে ওর গলায় একটা ইনফেকশন হয়েছে, ওই টনসিলের জায়গাটা ফুলেছে, গায়ে একটু জ্বর এসেছে, সেই সমস্ত কারণে। তো আমাদের বাড়িতে যে সমস্ত ডাক্তাররা রয়েছেন তারা তো আছেন, কিন্তু আসলে তারা তো ওই নাড়ি টিপে ডাক্তার, মানে টিপে টুপে জিভটা বার করো তোমা, একটু চোখটা দেখি তোমা, এরকম করে করতে পারবেন না, দূরত্বের কারণে তারা দূরে রয়েছেন। তো ওই ফোনে তো এটা হয় না। সেই জন্য তো আমরা চেয়েছিলাম এই ব্যাপারে একটা সম্পূর্ণ প্রফেশনাল হেল্প নিতে। তো সেই জন্যই আমরা ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, একটা স্যাটিসফ্যাকশন হলো। এবং উনি কিন্তু কোনো রকম কোনো টেস্ট দেননি, যেটার জন্য আমার মনে হচ্ছিল যে বোধিসত্ত্ববাবুকে হয়তো বা লাগতে পারে,
সম্ভাবনা নাও পারে, যেমন যদি আজকে দিতেন তাহলে আমি সেদিক থেকে টেস্টটা নিজেই করিয়ে আনতাম, কিন্তু উনি যখন বাড়িতে আছেন তখন মনে হয়েছিল। তো যাই হোক, সেটা আর কিছু সম্ভাবনা নেই। তো উনি না এসে কোনো অসুবিধা তো হলোই না, উল্টে বরং একটু তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে পারলাম। আর ভাগ্যিস তাড়াতাড়ি পৌঁছলাম, বাড়িতে পৌঁছলাম আর ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেল। বাড়িতে ঢুকলাম, জাস্ট ঢুকলাম, ওপরে এলাম, ব্যাগটা রাখলাম, মোবাইলটা হাতে নিতে কুকুর বললো মা বৃষ্টি। তারপর দারুণ, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। ফোন এলো জাস্ট, এটা 5 মিনিটও না, তার মধ্যে দেখুন পুরোটা মানে ভালো ঝাঁটের বৃষ্টি, বারান্দাটা ভিজে গেল। কাকিমার স্মরণসভা এখনো শুরু হয়নি, আসার সময় দেখে আসলাম ওরা জাস্ট সাজানো শুরু করেছে, তার মানে আরও আধ ঘন্টা টাইম তো লাগবেই। তো ঠিক আছে, আধ ঘন্টা পরেই যাবো, ততক্ষণ আশা করি বৃষ্টি কমে যাবে। এই যে শাড়িটা দেখছেন, এটা একটা সিল্কের শাড়ি, এটা রত্না কাকিমার সাথে করে গিয়ে আমি কিনে এনেছিলাম। কাকতালীয়ভাবে আজকে এই শাড়িটা পরছি আর ভাবছি কাকিমা তখন কী উদ্দেশ্যে শাড়িটা কিনেছিলাম, আর দেখো আজ তোমার স্মরণ সভায় সবাই সাদা শাড়ি পরে যাবে, আমাকেই তোমার সাথে কিনে আনা শাড়িটাই সাদা শাড়ি হিসেবে পরে যেতে হচ্ছে। যখন এই শাড়িটা আমরা কিনেছিলাম তখন না রবীন্দ্র জয়ন্তী একটা অনুষ্ঠান হতো, তখন আমি ফুলেশ্বরী নন্দিনীর খুব অ্যাক্টিভ মেম্বার ছিলাম। আমার তখন বিয়ে সদ্য হয়েছে এবং তখন কিন্তু আমার কাছে খুব একটা সাদা শাড়ি ছিল না, আর আমার শাশুড়ি মায়ের শাড়িগুলোও সাদা ছিল অনেক, কিন্তু চাইতে একটু হেজিটেট করছিলাম সেই মুহূর্তে। তো আমি সেটা বলেছিলাম যে আমার কাছে তো সাদা শাড়ি নেই, তখন বলেছিল চল না কিনে নিবি। তো আমার সাথে করে গিয়ে এটা বাজলা স্টোর্স থেকে কাকিমা আর আমি মিলে কিনেছিলাম। কাকিমা নিজের জন্য আর একটা কিনেছিলেন আর আমি কিনেছিলাম এটা, খুব রিজনেবল রেটে পেয়েছিলাম। বাজলা মানে কিন্তু যেটা বড় বাজলা সেই বাজলা নয়, ছোট আর একটা বাজলা আছে যেটা বিধান মার্কেটের শেরচিলাল মার্কেটের ভেতরে ছোট্ট দোকান, জানি না সেই দোকানটা এখন আর আছে কিনা। তবে কি জানেন তো, যখন নতুন বিয়ে হয়ে এসেছিলাম তখন বাধা কিছু দোকানের বাইরে আমার যাওয়ার এখতিয়ার ছিল না। এই কাকিমা কিন্তু খুব বুদ্ধিমতী ছিলেন, তিনি নিজেও একটি কন্যা সন্তান এবং একটি কন্যা সন্তানের মা, তো তিনি কিছু জিনিস বুঝতেন যেগুলো নিয়ে কোনো দিন আমার সাথে ওনার কিন্তু কোনো মৌখিক কথা হয়নি, উপলব্ধির কথা হতো অনেক করে। এবং সেই জায়গা থেকে দাঁড় করিয়ে মানে উনি আমাকে এমন অনেক কিছু শিলিগুড়ির মার্কেটে চিনিয়েছেন নিজে হাতে ধরে ভালোবেসে, যেগুলো কিন্তু সারা জীবন আমার খুব কাজে লেগেছে। কিন্তু কখনো কোনো সমালোচনা, কোনো রকম বিরূপ মন্তব্য কারোর বিরুদ্ধে উনি করতেন না। এত ভালোবাসা দিয়ে ভর্তি একটা মানুষের চলে যাওয়া ভীষণ বেদনার বন্ধুরা। সেই কাকিমার স্মরণ সভায় খুব একটা যে ভিডিও করতে পেরেছি এমনটা নয়, আমিও কথা বলেছি, আমিও গান গেয়েছি, কিন্তু কাকে আর বলবো যে আমার ভিডিও করে দাও। এখানে প্রত্যেকেই ভীষণভাবে ব্যথিত, ভীষণ। তাও রিয়া যখন গান গাইছিল তখন খুব ভালো লাগছিল জন্য একটু তুলেছি, আর ওই যে কাকিমার হাসি মাখা মুখটা সেটাও তোলবার লোভ আর সামলাতে পারিনি, তাই যৎকিঞ্চিৎ ব্লগ করেছি। মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছিল। ওখান থেকে বেরিয়ে আমি সিনিয়র সিটিজেন পার্কের সামনে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ওই রকম মুড নিয়ে আমি না মনে মনে কাকিমাকে প্রতিজ্ঞা করেছিলাম, কাকিমা আমি তোমার স্মরণ সভায় কাঁদবো না, যাই হোক না কেন কাঁদবো না। কিন্তু পাশে বনাদি কাঁদছিল, আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু ওই মুখটা নিয়ে বাড়িতে ঢুকতে চাইছিলাম না। জন্য একটু ধাতস্থ হয়ে বাড়িতে এসে দেখি পুতুলদি সন্দীপদা এসেছেন উপহার নিয়ে। আমার ছোট মামা শ্বশুর ওরা ইউরোপ ঘুরতে গেছিল, সেখান থেকে আমাদের সবার জন্য উপহার নিয়ে এসেছে। আমার জন্য ব্যাগ, তারপর ড্রাই ফ্রুট সবার জন্য, বিস্কিট, একটা টাইপের কুকিজ, আমার শ্বশুরমশাইয়ের জন্য একটি মাফলার, আর আমার বড় মামা শ্বশুর পাঠিয়ে দিয়েছেন আসানসোলের কাচি ভাজা আমাদের সবার জন্য। তো ওরা যখন আসে তখন সময়টা খুব ভালো কাটে অবশ্যই, সেই সময়টা একটুখানি এনজয় করলাম, তারপর ওপরে গেলাম। বাইরে আজকে এত গরম, এখানে ঘরে 21 ডিগ্রিতে
বাইরে থেকে যখন ঘরে ঢুকলাম মনে হচ্ছে স্বর্গে এলাম। আজকে এত গরম, আবার যখন বেরোচ্ছিলাম একটু আগে মানে সারা শরীরে কিরকম করে যে গরমটা মনে হচ্ছে যেন একটা আগ্নেয়গিরিতে ঢুকছি, এত গরম। বৃষ্টি হয়ে গরম আরো বাড়লো। ভেবেছিলাম আলপনা দিদির শাড়িটা কিনে আনবো, কিন্তু সেটা আর হবে না, সেটা করতে গেলে আর জিমে যাওয়া হবে না। আর যাই হোক না কেন জিমে যেতেই হবে, সুতরাং চলুন যাওয়া যাক। এই সময়টাও কি কি যেন সব বলছিলাম, ওই গরম নিয়ে গরমাগরমি টাইপের কথা আর কি। তো সে নিয়ে আর ভ্যান ভ্যান করে কি হবে বলুন, গরমকালে গরম পড়বে সে নিয়েই তো সারা শিলিগুড়ি শুদ্ধ মানুষ চলছে, আমি বা কেন ঘরে আটকে থাকি। তবে এই যে ভদ্রলোক এনার একটু গরমটা কম, তো ইনিও বারবার বলছেন আজকে ভীষণ গরম। যাই হোক, জিমে গেলে আর একটুখানি ঘামবো, আর কি করা, কিন্তু যেতে তো হবেই। আজকে ভদ্রলোকও আমার সাথে চললেন। ওই যে টুপুর যখন ডাক্তারবাবু প্রেসক্রিপশন দিয়েছিলেন সে ওষুধগুলো আমি কিনে আনিনি, কারণ উনি বলেছিলেন উনি ওষুধগুলো কিনে আনবেন এই সামনের একটি দোকান থেকে। আর টুপুরের প্রথম ওষুধটি খাওয়া আজকের দিনে, যেহেতু ডিনারের পরে, যেহেতু সময় আছে, সেহেতু উনি ওইখান থেকে কিনে আনবেন। ওখানে বেশ 15% ডিসকাউন্টে পাওয়া যায়। তো আমাকে যদি আমি কিনে আনতাম, যদি ভদ্রলোক না থাকতেন তাহলে আমি মাঝ রাস্তাতে দাঁড়িয়ে সেখান থেকেই কিনে আনতাম। কিন্তু ওই যে কাকিমার স্মরণসভাটি ছিল, যদিও আমার যেই সময়টা পৌঁছানোর কথা আমি একটু পরে পৌঁছেছি, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, ওদের শুরু করতেও একটু দেরি হয়েছে। কিন্তু এই ভদ্রলোকের সাথে গেলে মানে উনি 7 মাইল আগে এগিয়ে যাবেন, আমি পেছনে পড়ে থাকবো, সেটা কিন্তু আজকে হয়নি। কিন্তু সারা রাস্তায় উনি তো প্রায় ফোন করতে করতেই এলেন। আর তো যাই হোক, আজকেও দেখছি প্রচুর জুতো, তার মানে আজকেও খুব একটা ব্লগ করা হবে না। ঠিক আছে, আজকে ব্যায়াম হয়ে গেছে। এর পরের মুহূর্ত হচ্ছে এটা, মুখখানার অবস্থা দেখুন। তবে আর একজন ভদ্রলোক যার নাম বিহান রায়, তার সাথে আজকে আলাপ হলো। এর বাবা আসলে জিম করেন, তো মা ওয়ার্কিং, এবং যখন এরা জিমে এসেছে তখনও মা অফিস থেকে ফেরত আসেনি, বাচ্চাটাকে কার কাছে রেখে আসবে জন্য বাবা নিয়ে এসেছে সাথে করে। এত মিষ্টি এবং বুদ্ধিমান একটা বাচ্চা যে কি বলবো, ভালো লাগলো। যখন খুব ঘেমে নিয়ে খুব ক্লান্ত লাগছিল, বাচ্চার সাথে কথা বলে সত্যিই ভালো লাগলো। যাই হোক, তারপর একটা রিক্সা পেয়ে গেলাম। আমার আর জিমের পর হেঁটে বাড়িতে আসার ক্ষমতা থাকে না, রিক্সা নিয়েই বাড়ি চলে এলাম। আমি একটা স্পষ্ট কথা বলতে ভালোবাসি, স্পষ্ট কথার মানুষ। আমি করতেই চেয়েছিলাম, আমি 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 কিছুই বলিনি। আমি শুধু প্রেসার কুকারটাকে খুঁজে দিতে বলেছি, গোবিন্দভোগের চালের ডিব্বাটাকে খুঁজে দিতে বলেছি, আলুগুলো কোথায় সেগুলো দেখে দিতে বলেছি, যদি সম্ভব হয় একটু ধুয়ে দিতে বলেছি, এইটুকুনি বলেছি। আর তার বেশি থেকে ফেরত এসে আমার আর তখন মনে হচ্ছিল না আমি কিছু করতে পারবো। তখন বলেছি হয় তোমরা অভুক্ত থাকো, নালে জোম্যাটো করো, নালে নিজেরা করো। তখন সে বলেছে ঠিক আছে আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমার তো মেয়েকে অভুক্ত রাখা যাবে না। না না, ডেফিনেটলি না। না, সে তো বটে, সে রাখবেও না সেটাতে। তো সে তখন বলেছিল যে ঠিক আছে আমি সব করে দিচ্ছি। এত কিছু খুঁজে, ওই যে গোবিন্দভোগের চালটা আমি মুঠে এটাও খুলে রেখেছিলাম। হ্যাঁ, তো এত কিছু জিজ্ঞাসা, তবে বাচ্চাকে একটু কম নেওয়া হলো। তো যাই হোক, এই শোনো না, এই কাঁঠালের এই যে বিচিগুলো, হ্যাঁ সেটা খুঁজে পেয়েছো? এটা নিয়ে একটা মজার ব্যাপার। না না, মজার ব্যাপার না, আমি আর কি মারছি না। আমার কাঁঠালের বিচি খেতে খুব ভালো লাগে। আচ্ছা, ওটা বীজ আর বিচি কিছু যায় আসে না। বিচি হচ্ছে কলোকিয়াল, বীজ হচ্ছে মানে শুদ্ধ আর কি, সেই অর্থে। শ্রুতিকটু ভাষাটাই ব্যবহার করে, শ্রুতিকটু মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিচি ব্যবহার করছে, বিচি বলে, তাতে কি আছে? আরে কি অদ্ভুত মানে আর ভাষা নিয়ে অত ফিনিকি হলে চলে না। প্রত্যেকটা মানুষ যে যার মতন ভাষা ব্যবহার করবে। হ্যাঁ, শ্রুতি কটু, শ্রুতি মধু, কোনটা শ্রুতি কটু কোনটা শ্রুতি মধু, সবই আপেক্ষিক। সব এক্স্যাক্টলি, সবই আপেক্ষিক, সবই আপেক্ষিক। তো যাই হোক, ঠিক আছে, আপাতত আমরা কিন্তু কাঁঠালের বিচি ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আমি সেদ্ধ খেতেও খুব ভালোবাসি। আমরা ওকে, ডালেতে দিলে খুব ভালো লাগে, তরকারিতে আমার ডালে দিলে আমার সেটা ভালো লাগে না, আমার এমনি সেদ্ধ পিওর সেদ্ধ ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা বেশ। আমাকে আরেকটা আলু নিতে হবে, কারণ আলুটা যেটা নিয়েছি আজকে ওটা একদম মানে অর্ধেকটাই ফেলা নিয়ে গেল। মেয়েটা আমার আলু সেদ্ধ দিয়ে খেতে ভালোবাসে। আসলে এটাই। যাই হোক, ঠিক আছে, চলুন চাল ভাত রাখি, দেখাবো। ব্যাস, চলুন। সুপ্রভাত বন্ধুরা, কালকের দিনের ব্লগটাকে আর এড করা যায়নি, কারণ ফোনেতে চার্জ ছিল না, চার্জে দিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরেতে যাই হোক, ঠিক আছে, টায়ার্ড ছিলাম বিভিন্ন ব্যাপার। তো ইনি কি আজকে ব্লগটা আমার শেষ করে দিতে পারবে? কি বলতে হবে? তুমি তো তোমার বিয়ে ব্লগও শেষ করছো। ওটা আমার ব্লগ না, ওটা আমার ব্লগ, ওটা আমার ব্লগ, কিন্তু তাও ওটা তো তুমি শেষ করছো। শেষ করছি মানে ওটা তো শুরুও করছো, চালাচ্ছো, শেষ করছো, সবই তো করছো। পেছনে আমি দাঁড়িয়ে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকলে বটে, কিন্তু তুমি তো ঠিক আছে, খুব ভালো। কি খাবে? মুড়ি খাবে। তো যাই হোক, ঠিক আছে, বলো তাহলে। বলবো যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সময় প্রচুর মানে আর্দ্রতা বাতাসে, হ্যাঁ, প্রচুর জল খান,
আর্দ্রতা আর একটু জল জিরা কিনে তার মধ্যে জলের মধ্যে মিশিয়ে খেলে একটু আরাম পাবে, সত্যি সত্যি। এনার গোপন কথা হচ্ছে হাতে নিয়ে চেটে চেটে খান, সেটাও খেতে পারে। সেটা আমি কেন বলবো, সেটা মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী খাবে। হ্যাঁ, কে গুলে খাবেন, কে চেটে খাবেন। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, সবাই ভালো থাকবে, মোটা কথা। ভালো থাকবেন, শরীরের যত্ন নিন অবশ্যই, প্রচুর জল খান, এবং যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে মাঝে মাঝে আসুন বাড়িতে, মানে খুব সহজ হয় না। নিশ্চয়ই আসবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আপনার যিনি যেটা বলে দিলেন আহ্বান, আমার তরফ থেকেও সেই একই আহ্বান রইল। যদি আমাদের চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন সমমনস্ক বন্ধুদের সাথে, এবং একটা লাইক দেবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আলপনা দিয়ে আসতে সাবস্ক্রাইব করবেন এবং একটা করে কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই টাটা। রবিবারটা খুব আনন্দ করে কাটান একদম।